মেল আর ফিমেল দুটোকে একসাথে মিশিয়ে দিই, তাহলে ইন্ডিয়াতে মোস্ট কমন ক্যান্সার এখন ব্রেস্ট ক্যান্সার। যদিও ব্রেস্ট ক্যান্সার খুব রেয়ারলি ছেলেদের হয়, মোস্টলি মেয়েদের, কিন্তু নাম্বার হিসাবে দেখতে গেলে ব্রেস্ট ক্যান্সার নাম্বার 1। ছেলেদের মধ্যে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে মুখগহ্বরের ক্যান্সার, ওরাল ক্যাভিটি, জিভ, এগুলোর ক্যান্সার ভারতবর্ষে। তৃতীয় নম্বরে আসবে মোটামুটি জিআই ক্যান্সার, সেটার মধ্যে গলব্লাডার, স্টোমাক, কোলন, এগুলো একটা খুব কমন ক্যান্সার। আর একটা কমন ক্যান্সার হচ্ছে খুব দিনে দিনে বাড়ছে, সেটা হচ্ছে জেনাইটো ইউরিনারি সিস্টেমের ক্যান্সার। আগেও ছিল, যেমন সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে খুব কমন হতো, কিন্তু এখন ওভারিয়ান এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার খুব বাড়ছে। অবশ্যই আমি একটা জিনিস মিস করেছি, খুব কমন একটা ক্যান্সার হচ্ছে মোটামুটি 3 বা 4 নাম্বারই আসবে, সেটা হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু ভারতবর্ষে খুব বেশি। তাহলে আমি যদি মোটামুটি 4-5টা ক্যান্সার যেটা খুব কমন সেগুলোর সিমটম বলি, তার মধ্যে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার মেয়েদের ইউজুয়ালি, মধ্যবয়স্ক মেয়েদের ইউজুয়ালি হয় অ্যারাউন্ড দ্য এজ অফ 40, 40 বছরের আশেপাশে। এবং বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। সেটার সাথে অনেক সময় ব্রেস্টের কালার চেঞ্জ, হ্যাঁ, ব্রেস্টের নিপিলটা একটু ভেতরের দিকে ঢুকে যাওয়া, আমরা বলি নিপিল রিট্রাকশন। ব্রেস্টের কালারটা একটু রেডিশ হয়ে যাওয়া, পাকারিং টাইপের স্কিন হয়ে যাওয়া, এগুলো থাকে। কখনো কখনো নিপিল থেকে একটু ডিসচার্জ আসে, ব্লাডি ডিসচার্জ হতে পারে। সর্বোপরি যখন একটু অ্যাডভান্স ডিজিজ হয়, তখন আমরা যেটা বলি আর্মপেট বা বগলের নিচে কিছু ফলা ডেভেলপ করতে পারে। এগুলো সবই হলো লোকালি অ্যাডভান্স বা আর্লি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। যখন ব্রেস্ট ক্যান্সার খুব অ্যাডভান্স হয়ে যায়, তখন অনেক সময় স্কিনটা আলসারেটেড হয়ে যায়, ব্রেস্টের স্কিনটা অনেক বড়, টিপিক্যালি দেখতে ফুলকপির মতো বড়, আমরা বলি কলিফ্লাওয়ার লাইকের গ্রোথ হয়। এবং যদি ব্রেস্ট ক্যান্সার অন্য অর্গানে ছড়িয়ে পড়ে, তার অর্গান রিলেটেড সিমটমস হতে পারে। যেমন যদি লাঙে ছড়িয়ে পড়ে, তখন কাশি হওয়া বা কফের সাথে রক্ত আসা। যদি লিভারে ছড়িয়ে পড়ে, অনেক সময় খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, ইনডাইজেশন, এগুলো থাকে। হাড়ের মধ্যে ছড়িয়ে পড়লে কোমর টোমরে ব্যথা। অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ব্রেনে ছড়িয়ে পড়ে, তখন হেডেক, বা অনেক পেশেন্ট কিন্তু সিজার নিয়ে প্রেজেন্ট করে, মানে খিঁচুনি। নেক্সট যে কমন ক্যান্সার আমি বললাম, একটা হচ্ছে আমাদের মুখগহ্বরের ক্যান্সার, যেটা ইন্ডিয়াতে ছেলেদের মধ্যে খুব কমন, মেয়েদের মধ্যেও হয়। সেটা হচ্ছে যে মুখের মধ্যে যে আমাদের মিউকাস মেমব্রেন আছে মুখের ভেতর, সেখানে একটা আলসার ডেভেলপ করে। এবং সেটা অনেক সময় কি হয় না, সে আলসারটা বাড়ছে, প্রথম দিকে পেনলেস হয়, এবং আপনি সাধারণ যে আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি, একটু গার্গেল বা আপনি কিছু মাল্টিভিটামিনস নিচ্ছেন, সে আলসারটা কিন্তু যাচ্ছে না। সেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ একটা আলসার যেটা হচ্ছে, এবং আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না, সাধারণ ট্রিটমেন্টে যাচ্ছে না, এবং লং স্ট্যান্ডিং আলসারেশন হচ্ছে, অনেকদিন ধরে থাকছে। অনেক সময় সে আলসার থেকে একটু ব্লিডিং হওয়া, বা অনেক সময় সেটা যদি আমাদের দাঁতকে ইনভলভ করে, দাঁতটা অনেক সময় পড়ে যায়, বিকজ আলসারের জন্য দাঁতটা আলগা হয়ে যায় এবং পড়ে যেতে পারে। এবং দীর্ঘদিন ধরে ভেতরে আলসার হতে থাকলে, বড় হতে থাকলে, বাইরে থেকে ফোলাটা দেখতে পাওয়া যাওয়া, বাইরের স্কিনকে ইনভলভ করে। এবং অনেক সময় আমাদের দেশে যেহেতু লোকেদের মধ্যে একটা সচেতনতার অভাব স্টিল আছে, অনেক সময় অনেক বড় টিউমার নিয়ে মুখের মধ্যে ফাঙ্গেটিং গ্রোথ নিয়ে পেশেন্টরা কিন্তু অনেক সময় আসে। জিভের টিউমারও প্রথম দিকে নন হিলিং আলসার্স নিয়ে আসে, তা থেকে হালকা ব্লিড করা, জিভটাকে ভালো করে নাড়াতে না পারা, খেতে অসুবিধা হওয়া, পরের দিকে পেন, এগুলো থাকে। নেক্সট মুখগহ্বরের একটা ক্যান্সার হচ্ছে যে ল্যারিংস, ফ্যারিংস, এই জায়গাগুলোতে ক্যান্সার। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার মানে আমাদের যেটা স্বরযন্ত্র, সেখানে কিন্তু ভয়েসটা বসে যায়। অনেক পেশেন্ট আসে যে তাদের একটা ধরা ধরা গলা রিসেন্টলি ডেভেলপ করেছে, সেটা গার্গেল করে যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে না, এটা কিন্তু একটা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার লক্ষণ হতে পারে। নেক্সট হচ্ছে গলার যেখান দিয়ে আমরা ঢোক গিলি, যে জায়গাটা উপরের দিকে, ইসোফেগাসের উপরের অংশ, যেটাকে ফ্যারিংস বলে, সেখানে যদি কোনো টিউমার ডেভেলপ করে, তাহলে আমাদের খেতে অসুবিধা হওয়া, গলার মধ্যে খেতে গেলে আটকানো, এগুলো পেশেন্ট অনেক সময় সবই মুখগহ্বরের ক্যান্সারের মধ্যেই। এগুলোকে আমরা মুখগহ্বর এবং তার অ্যাসোসিয়েটেড ক্যান্সার, হেড এন্ড নেক ক্যান্সারের মধ্যে আমরা ধরে থাকি। নেক্সট ইম্পর্টেন্ট একটা থাকে মুখগহ্বরের ক্যান্সারে, সেটা হচ্ছে গলার মধ্যে গ্ল্যান্ড ফুলে যাওয়া। ভেতরে যখনই কোনো আলসারেটিভ গ্রোথ হবে, তার টানে এখানে কিছু গ্ল্যান্ডস ফোলে। এটা কিন্তু অনেক পেশেন্ট প্রেজেন্ট করে গলার ফোলা নিয়ে। এবার লাং ক্যান্সার যেটা বললাম, লাং ক্যান্সার মোস্টলি পেশেন্টরা প্রেজেন্ট করে যে লং স্ট্যান্ডিং কফ, অনেকদিন ধরে কাশি হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়েছেন, যাচ্ছে না,
বিভিন্ন টেস্ট, সাধারণ টেস্টগুলো করা হয়েছে, সেরকম সিগনিফিকেন্ট কিছু পাননি। কখনো কোনো পেশেন্টরা কফের সাথে রক্ত আসা, এটা অনেক সময় থাকে, লাং ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। এবং বুকে ব্যথা, চেস্টে পেন, শ্বাসকষ্ট, হ্যাঁ, যখন লাং ক্যান্সার টিউমারটা অনেক বড় হয়ে যায়, লাংয়ের বিভিন্ন অংশকে ইনভলভ করে, বুকে জল জমে, সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট নিয়েও পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। আর যেমন ব্রেস্টের ক্ষেত্রেও আমি বলেছি যে লাং ক্যান্সার যদি অন্য অর্গানে ছড়িয়ে পড়ে, তার রিলেটেড সিমটমস, কোমর টোমরে ব্যথা যখন হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ে, বা যদি ব্রেনে চলে যায়, লাং ক্যান্সার অনেক সময় ব্রেনের মধ্যে যায়, তখন হেডেক, ভমিটিং বা সিজার এগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। আমাদের দেশে খুব কমন আর একটা ক্যান্সার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার, খুব বাড়ছে কিন্তু এখন। স্টোমাক ক্যান্সার, গল ব্লাডার, এগুলো কিন্তু বিশেষ করে গ্যাঞ্জেটিক বেল্টে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই জোনগুলোতে কিন্তু এই ধরনের ক্যান্সার খুব বাড়ছে। তো জিআই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হচ্ছে অ্যাসিডিটি। পেশেন্টরা অনেক সময় ইগনোর করে যে অ্যাসিডিটি হচ্ছে, কোলাবুক জ্বালা করছে, খাবার ভালো হজম হচ্ছে না, অনেকেই মনে করে যে খাওয়ার গোলমাল হচ্ছে, এগুলো হচ্ছে, ওটাকে অ্যাভয়েড করে ওই সিমটমটাকে। কিন্তু এটা একটা খুব আর্লি, একটা খুব ডেডলি সিমটমস হতে পারে স্টোমাক ক্যান্সারে। সেটা হচ্ছে খাবার ইচ্ছে নেই, একটু খিদেটা মন্দা, একটু অ্যাসিডিটি হচ্ছে, এটা কিন্তু আর্লি সিমটম অফ স্টোমাক ক্যান্সার হতে পারে। এবং একটা বমি বমি ভাব, খিদে মন্দা, যেটা আমি বললাম। এবং কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে কি না, আমাদের স্টুলটা একটু অনিয়ন্ত্রিত হয়ে যায়, মানে কখনো হচ্ছে অনেক দিন থেকে স্টুল হচ্ছে না, 4-5 দিন হয়ে গেল স্টুল ভালোভাবে হচ্ছে না, আবার যখন স্টুল হচ্ছে তখন ডায়রিয়া হচ্ছে। আমরা বলি ইরেগুলার বায়োল হ্যাবিট। এটা কিন্তু কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার একটা ইম্পর্টেন্ট লক্ষণ। আর একটা হচ্ছে পায়খানার সাথে রক্ত আসা। যদি পায়খানার সাথে রক্ত আসে, সেটাকে কিন্তু অবশ্যই খুব সিরিয়াসলি দেখা উচিত এবং ডক্টরের সাথে পরামর্শ করা উচিত, কারণ এটা একটা কোলন বা রেকটাল ক্যান্সারের একটা কিন্তু সিমটমস হতে পারে। আর অবশ্যই তো পেটে ব্যথা, যে কোনো ক্যান্সার বা আলসারেটিভ গ্রোথ যদি ভেতরে হয়, তাহলে একটা পেটে ব্যথা নিয়েও অনেক সময় পেশেন্টরা প্রেজেন্ট করে। আচ্ছা, কমন সিমটম যদি আমরা ক্যান্সারের বলে থাকি ওভারঅল, সেটা হচ্ছে যে খিদে মন্দা, ওজনটা কমে যাওয়া, মানে আমি ওজন কমাতে চাইছি না কিন্তু তাও ওজন কমে যাচ্ছে, অ্যাডিকুয়েট খাবার খাচ্ছি, ওজন কমছে, শরীরের কোনো অংশে ফোলা লক্ষ্য করছে এবং সেই ফোলাটা কিন্তু খুব বাড়ছে, বা অ্যান্টিবায়োটিক খেয়ে কমছে না, অনেক দিনের কাশিটাও অ্যান্টিবায়োটিকে যাচ্ছে না, বা কফের সাথে রক্ত আসা, পায়খানাটা ইরেগুলার, পায়খানা রেগুলার হচ্ছে না, কখনো কনস্টিপেশন, কখনো পাতলা পায়খানা, পেটে ব্যথা, বুকে ব্যথা, এবং মুখের মধ্যে কোনো আলসার যেটা অনেক দিন ধরে সারছে না, এবং হচ্ছে দীর্ঘদিনের জ্বর, অনেক দিন থেকে জ্বর হচ্ছে, যেটা কিন্তু বিভিন্ন টেস্ট করেছি তাতে কিন্তু পাওয়া যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক খেয়েও জ্বরটা যাচ্ছে না। এই ধরনের সিমটম কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। ক্যান্সার নির্ণয়ের জন্য প্রাথমিক যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেগুলি কি কি? ডক্টর যেটা মনে করছেন যে এটা এই অর্গানের একটা ক্যান্সার বা ম্যালিগন্যান্সি হতে পারে, অবশ্যই সেই অর্গানটাকে ইমেজিং করে দেখা দরকার। মানে সেটা হতে পারে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, বা এখন আধুনিক অনেক স্ক্যান এসেছে, যেমন পেট সিটি স্ক্যান, সেটা করা উচিত। একটা ইমেজিং ডেফিনেটলি লাগে অনেক সময়। বায়োপসি একটা ইম্পর্টেন্ট আর্মামেন্টোরিয়াম, মানে অবশ্যই আমাদের ডায়াগনোসিসের জন্য বায়োপসি লাগে, কোনো ফোলা অংশ থেকে বায়োপসি করা উচিত। এবং রুটিন কিছু ব্লাড ইনভেস্টিগেশন ডক্টররা অনেক সময় বলেন, যেমন কিছু কিছু ক্যান্সার আছে যেখানে কিছু ব্লাডের মধ্যে কিছু কিছু অ্যান্টিজেন্স সিক্রিট হয়, সেগুলোকে আমরা টিউমার মার্কার বলি, সেগুলো অনেক সময় ডাক্তাররা বলে থাকেন, যেমন CA-125 ওভারিয়ান ক্যান্সারের জন্য, CA বা CA-19-9 এগুলো কোলন বা জিআই ক্যান্সারের জন্য অনেক সময় আমরা এগুলো টিউমার মার্কার্স করি। রুটিন ব্লাড ইনভেস্টিগেশনস যেটা আমাদের ট্রিটমেন্টের জন্য লাগে, সেটাও ডেফিনেটলি ক্যান্সার পেশেন্টদের করা দরকার, যে অন্যান্য অর্গান ফাংশন ঠিক আছে কিনা দেখার জন্য। তাহলে বেসিক্যালি 3টে বেসিক টেস্ট, একটা হচ্ছে ইমেজিং, কোথায় ক্যান্সারটা আছে, কতটা ছড়িয়েছে সেটা দেখার জন্য। নাম্বার 2 হচ্ছে একটা প্রপার বায়োপসি, যে জায়গা থেকে আপনার মনে হচ্ছে টিউমারটা আছে, যেখানে বায়োপসি প্রপার ডায়াগনোসিসের জন্য, এবং হচ্ছে অর্গান ফাংশন দেখার জন্য রুটিন ব্লাড ইনভেস্টিগেশনস গুলো করা উচিত। রোগীর মনে হচ্ছে তার ক্যান্সার হয়েছে, এবার তিনি কি কিছু প্রাথমিক পরীক্ষা করিয়ে আগে থেকেই করিয়ে আপনার কাছে আসতে পারেন? বর্তমান সময়ে মোটামুটি আমাদের সাধারণ জনসাধারণের মধ্যে একটা হেলথ কনসাসনেস এটা ডেফিনেটলি ডেভেলপ করেছে, এবং অনেকেই কিন্তু রুটিন টেস্ট করাচ্ছেন তাদের সুগার, প্রেশার এগুলো দেখার জন্য। অনেক সময় রুটিন টেস্ট আমরা করে থাকি। পেশেন্টের যদি মনে হয় বা কোনো মানুষের যদি মনে হয় যে হ্যাঁ আমার মনে হচ্ছে এর ধরনের কিছু সিমটমস ডেভেলপ করেছে, অবশ্যই তার ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা উচিত, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করেই টেস্ট করানো উচিত। আমি সাজেস্ট করব যে নিজে থেকে টেস্ট যতটা সম্ভব অ্যাভয়েড করা, তার কারণ এটা দুটো হতে পারে। এক হচ্ছে ইমপ্লিকেশনস দুটো হতে পারে, আপনি কিছু টেস্ট করলেন, আপনি আবার ডক্টরবাবুর কাছে গেলে তিনি হয়তো আবার কিছু টেস্ট করাবেন, তাহলে হয়তো আপনাকে হয়তো বারবার
ব্লাড টেস্টের জন্য প্রিক করতে হবে, আবার হয়তো আপনাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাই বেটার আপনার যদি ফিলিংস হয় যে আপনার কিছু প্রবলেম শরীরে হচ্ছে যেটা হয়তো ম্যালিগন্যান্সি হতেও পারে, তার জন্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত এবং দেখিয়ে টেস্ট করা উচিত। এটা আমার সাধারণভাবে এটাই মনে হয়। কিন্তু তাও বেসিক টেস্টের মধ্যে রুটিন ব্লাড ইনভেস্টিগেশনস কেউ করতে পারেন। অনেকেই ইয়ারলি বছরে একবার করে আলট্রাসোনোগ্রাফি এগুলো করেন প্রোস্টেট দেখার জন্য, বা পেটের মধ্যেও রুটিন ইনভেস্টিগেশনের জন্য অনেকেই আলট্রাসোনোগ্রাফি করান। সেগুলো রুটিন ইয়ারলি করানো যেতে পারে কখনো কখনো। অনেক যারা কোম্পানি এমপ্লয়ি বা বিভিন্ন সংস্থায় কাজ করেন তারা কিন্তু তাদের কিন্তু এই রেগুলার হেলথ চেকআপের মাধ্যমে কিন্তু এগুলো এই ধরনের টেস্ট কিন্তু করানো হয়। স্ক্রিনিং টেস্টের ব্যাপারে আমরা অনেকেই শুনেছি, ক্যান্সার স্ক্রিনিং টেস্ট কি, কোন কোন টেস্ট করানো দরকার? আমাদের ইন্ডিয়াতে ক্যান্সার স্ক্রিনিং স্টিল এখনো পর্যন্ত খুব বড়ভাবে আসেনি। কিছু কিছু স্পেসিফিক লোকেশনে বা জনসাধারণের মধ্যে এখনো সেই সচেতনতা আসেনি যে সমস্ত ধরনের ক্যান্সারের স্ক্রিনিং আমরা করাতে পারবো। বা আমাদের একটা বড় দেশ, এখানে বিভিন্ন ধরনের আর্থসামাজিক প্রবলেম আছে, ফলে সমস্ত মানুষকে স্ক্রিনিং প্রোগ্রামে ইনক্লুড করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। তবে আমি বলবো যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারের, তাদের অবশ্যই স্ক্রিনিং এর আওতায় আসা উচিত। এবং কিছু কিছু ক্যান্সার যেমন সার্ভাইকাল ক্যান্সার, এটা খুব সহজ একটা স্ক্রিনিং আছে, যেমন প্যাপসমিয়ার, গাইনোকোলজিস্টের কাছে গেলে খুব সহজেই স্ক্রিনিং করানো সম্ভব। প্রোস্টেট ক্যান্সারের জন্য একটা ইয়ারলি পিএসএ হতে পারে, একটা স্টুলের পরীক্ষা, স্টুলে অকাল ব্লাড টেস্ট, একটা বেসিক কিছু কিছু টেস্ট, এগুলো কিন্তু রুটিন আমরা করতে পারি ফর বেসিক স্ক্রিনিং। কিন্তু তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, তাদের কিন্তু ডেফিনেট স্ক্রিনিং করানো উচিত। স্ক্রিনিং প্রোগ্রামসগুলো বিভিন্ন অনকোলজিক্যাল সেন্টার্স, যেমন আমাদের মণিপাল হসপিটাল ইএম বাইপাসে, এখানে কিন্তু স্পেসিফিক কিছু স্ক্রিনিং প্রোগ্রামস অ্যাভেলেবেল আছে। শ্রোতা বন্ধুগণ তারা আসতে পারেন এবং এখানে আমাদের স্ক্রিনিংস অ্যাভেলেবেল। আমরা বেসিক কিছু স্ক্রিনিং যেগুলো লাগে প্রত্যেকের জন্য, সেগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাডভাইস করতে পারি। কোনো নির্দিষ্ট বয়সের পরে কিছু টেস্টের কথা কি বলবেন? অবশ্যই কিছু কিছু নির্দিষ্ট বয়সের পরে, যেমন আমরা বলে থাকি যেমন 45 ইয়ার্স, 40 বা 45 ইয়ার্সের পরে মহিলাদের জন্য আমি যেটা বললাম সার্ভাইকাল ক্যান্সার একটা স্ক্রিনিং ডেফিনেটলি করা উচিত। এবং যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার এই ধরনের হিস্ট্রি আছে, তাদের অবশ্যই স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত। তাদের ইয়ারলি ম্যামোগ্রাফি বা অনেক সময় ইয়ারলি এমআরআই অফ দ্য ব্রেস্ট, এগুলো আমরা কখনো কখনো অ্যাডভাইস করে থাকি ফর প্রপার স্ক্রিনিং। এবার একটা পরীক্ষার ব্যাপারে আপনাকে আলাদা করে প্রশ্ন করব, সেটা হলো বায়োপসি পরীক্ষা। বায়োপসি পরীক্ষা করালে নাকি ক্যান্সার ছড়িয়ে পড়ে, এটা কি সত্যি? এটা একটা খুব কমন প্রশ্ন। অনেক সময় আমার পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে থাকেন যে ডাক্তারবাবু বায়োপসি কি করতেই হবে, বায়োপসি করলে তো অনেক সময় নাকি রোগ বেড়ে যায়। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, এটা কোনো ফ্যাক্ট না। আমি বলবো যে দেখুন, বর্তমান যে আমাদের যে মেডিকেল সায়েন্স, যেরকম আমরা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট এখন করি, সেখানে আমাকে তো প্রুভ করতে হবে যে দিস ইজ এ ক্যান্সার। কিছু ক্যান্সার আছে, সেটা হয়তো হাতে গোনা 3-4টে ক্যান্সার যেখানে বায়োপসি একদমই লাগে না, যেমন জার্ম সেল টিউমারের মতো কিছু ক্যান্সার, যেখানে ব্লাড টেস্টের মাধ্যমেই কিন্তু চিকিৎসা শুরু করা সম্ভব। বাকি বেশিরভাগ ক্যান্সারে কিন্তু বায়োপসি শুধুমাত্র ডায়াগনোসিসের জন্য নয়, বায়োপসি থেকে আমরা অনেক কিছু প্রেডিক্টিভ মার্কারস পাই। এখনকার দিনে যেমন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপির যুগ, বায়োপসি করে টিস্যুটাকে আমাদের কিছু স্পেসিফিক টেস্ট করতে হয়, যার মাধ্যমে কিন্তু আমরা পেশেন্টের কোন চিকিৎসা দেওয়ার দরকার সেটা কিন্তু আমরা জানতে পারি। ফলে বায়োপসি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন। এবং দর্শক বন্ধুদের বলবো যে আপনারা এই ধারণা একদমই পোষণ করবেন না যে বায়োপসি করলে রোগ বেড়ে যেতে পারে। শেষ প্রশ্ন, রোগীদের উদ্দেশ্যে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। খাওয়া দাওয়া খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেখানে আমাদের সচেতনতা খুব জরুরি। আমি দেখছি এখনকার দিনের, আমি বিভিন্ন সমাজ মাধ্যম যদি
খুলি, আমরা বিভিন্ন ধরনের সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখতে পাই যে খাওয়া নিয়ে একটা বিশাল বিভিন্ন